মালদার মোথাবাড়িতে অশান্তির ঘটনায় সুপ্রিম নির্দেশে নির্বাচন কমিশন এনআইএ-কে তদন্তভার দিয়েছে এবং গতকালই আমরা দেখেছি বিকেলে এনআইএ টিম পৌঁছে যায় মালদায় এবং মোথাবাড়ির কালিয়াচক 2 বিডিও অফিসে আজ এনআইএ টিম। গতকালের পর আজও একেবারে সরেজমিনে তদন্তকারীরা। ডিআইজির নেতৃত্বে অশান্তির তদন্ত করছে এনআইএ। বিডিও অফিসের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও কথা বলছেন আধিকারিকরা। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, আজ কোথায় কোথায় গেলেন এনআইএ আধিকারিকরা এবং এরপরই বা কোথায় কোথায় যেতে পারেন? দেখো, আজকে সকালবেলা বেরিয়ে সরাসরি বিডিও অফিস প্রথমে এবং তারপরে সেখান থেকে মালদার জেলার পুলিশ সুপার তার যে অফিস, সেই অফিসে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এনআইএ আধিকারিকরা। যারা তদন্তকারীরা গতকাল বিকেল থেকে আমরা দেখেছি একাধিক জায়গায় তারা নজর রেখেছেন। অনেক যারা এই গোটা ঘটনার সঙ্গে যারা যারা সেই সময় উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং পাশাপাশি বেশ কিছু এনকোয়ারির সঙ্গে তারা বেশ কিছু টাইমলাইন তারা তৈরি করেছিলেন। অর্থাৎ প্রথম দিন বুধবার দিন যে ঘটনা ঘটেছে তার প্রথম থেকে একেবারে পরপর কি কি ঘটনা ঘটেছিল সেই টাইমলাইন করার পরে আজকে আমরা যেটা দেখছি, যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন, অর্থাৎ একদিকে এখানে এসপির অফিসে সেখানে এসে জেলার যিনি পুলিশ সুপার তার সঙ্গে যেমন তারা কথা বলছেন, এরপরে যারা এই জুডিশিয়াল অফিসাররা যারা সেদিন এই ঘটনার ভুক্তভোগী তাদের সঙ্গেও কিন্তু পাশাপাশি কথা বলার প্রক্রিয়া চালাচ্ছে এনআইএ। ইতিমধ্যেই আজকে যোগাযোগ করা হয়েছিল মালদা জেলাতে যে একজন জুডিশিয়াল অফিসার যিনি উপস্থিত রয়েছেন, যে মহিলার ভাইরাল একটি অডিও ক্লিপ প্রত্যেকে শুনেছিলেন, সেই জুডিশিয়াল অফিসার সেই বিচারকের সঙ্গে ইতিমধ্যেই এনআইএর টিম যোগাযোগ করেছে এবং কলকাতার টিম থেকেও বিভিন্ন জায়গায় যারা জুডিশিয়াল অফিসাররা যে 7 জন সেদিন আটকে পড়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ চালানো হচ্ছে। অর্থাৎ সব দিক থেকে যত তথ্য প্রমাণ রয়েছে সেগুলো একটা প্রাইমারি লেভেলে তারা ইনকোয়ারি করে তারা সেগুলো জোগাড় করছেন এবং সেই মতোই তারা একটি রিপোর্ট তৈরি করছেন, যেটি মূলত তারা সাবমিট করবেন তাদের আইজি সোনিয়া সিংকে। একদমই, এবং পরবর্তীতে কি উঠে আসে তদন্তে সেদিকেই নজর রয়েছে এই মুহূর্তে। সান্নিক, ধন্যবাদ। মোথাবাড়িতে এসআইআর বিক্ষোভে গভীর ষড়যন্ত্র। প্রাথমিক তদন্তে এরকমই অনুমান এনআইএর। এসআইআর এর নাম বাদের প্রতিবাদেই শুধু বিক্ষোভ নয় বলে অনুমান। বিক্ষোভ অশান্তির পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। কেন এরকম মনে করছে এনআইএ জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, এখনো পর্যন্ত যে টাইম ফ্রেম এনআইএ কর্তারা অনুসন্ধান চালাতে গিয়ে যে সমস্ত টাইম ফ্রেম তারা করেছেন এবং যে ধরনের জমায়েত এবং জমায়েতের স্লোগান এবং পারিপার্শ্বিক যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে সেই সমস্তকে এক্সামিন করতে গিয়ে মনে করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত এবং এই জমায়েতের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। শুধুমাত্র ভিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদেরকে ঘেরাও করা বা রাস্তা ব্লক করা, তাদের নাম বাদ গিয়েছে, এটা কারণ নয়। এর নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং চক্রী এই ষড়যন্ত্র করার পেছনে একটা বড় চক্র কাজ করছে। চক্রের মাথাদের কিন্তু খোঁজ শুরু করে দিয়েছে এনআইএ কর্তারা, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। কারণ যে ধরনের অবস্থান বিক্ষোভ হয়েছে, যে ধরনের জমায়েত হয়েছে এবং শুধু তাই নয়, এই জমায়েতের নেপথ্যে একটা পরিকল্পনা ছিল। এই আন্দোলন 2-1 দিনের মধ্যে সংগঠিত হয়নি বলে অনুমান এনআইএ। এসআইআর এর নাম বাদেই মোথাবাড়িতে এই অশান্তি হয়েছে এমনটা মনে করছে না এনআইএ, বরং এর পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেই মনে করছে এনআইএ। অমিতের সঙ্গে আরো কথা বলছি আমরা এই নিয়েই। অমিত, এই আন্দোলন 2-1 দিনের মধ্যে সংগঠিত হয়নি বলে মনে করছে এনআইএ, অর্থাৎ মগজ তোলাই হয়েছে বেশ অনেক দিন ধরেই। দেখো, এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ অনুসন্ধান চালাতে গিয়ে এনআইএ কর্তাদের হাতে এসছে বা যে ধরনের জমায়েত হয়েছিল, যে ধরনের স্লোগান হয়েছিল, সেক্ষেত্রে এনআইএ মনে করছে যে এসআইআর পর্বের কাজ শুরুর সময় থেকে কিন্তু এই মগজ ধোলাই বা তাদের নাম বাদ চলে যাবে, নাম বাদ চলে গেলে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, এই ধরনের ভয় ভীতি তৈরি করা হয়েছে দিনের পর দিন। এমনকি তাদেরকে সংগঠিত করার জন্য বা তাদেরকে দিয়ে আন্দোলন করানোর জন্য তাদেরকে এই এসআইআর ভীতি প্রদর্শন করা হয়েছে বা তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে তাদেরকে একত্রিত করা এবং নিজেদের উদ্দেশ্যের সাধন, অর্থাৎ এই
জমায়েতের পেছনে একদিকে বিডিও অফিসে দীর্ঘ সময় ধরে জুডিশিয়াল অফিসারদেরকে আটকে রাখা, অন্যদিকে সোজাপুর মোথাবাড়ি যে জাতীয় সড়কের উপর যে জমায়েতগুলো হয়েছিল বা সেদিন যে জমায়েতগুলো রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল, এই যে বিক্ষিপ্ত যে জমায়েত, প্রত্যেকটা নেপথ্যে কিন্তু একটা চক্র বা একটা মাথা কাজ করেছে, এমনটা কিন্তু এনআইএ কর্তারা মনে করেছে। সেক্ষেত্রে পূর্ব পরিকল্পনা করা হয়েছিল এবং তাদের মধ্যে ভয় ভীতি ঢুকিয়ে তাদেরকে একত্রিত করার কাজ শুরু হয়েছে, এবং একত্রিত করার পর যখন জুডিশিয়াল অফিসাররা সেখানে রয়েছে তাদের সামনে এদেরকে ব্যবহার করা বা সেটাকে উদ্দেশ্য করে ব্যবহার করে নেপথ্যে অন্য কোনো যে তাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা ফুলফিল করা, এমনটা কিন্তু উদ্দেশ্য নিয়ে সেদিনে জমায়েত করা হয়। সেক্ষেত্রে 2-1 দিনের মধ্যে সংগঠিত করা এমনটা নয়। এনআইএ কর্তারা মনে করছেন যে ধরনের জমায়েত হয়েছে, যে ধরনের স্লোগানিং ওখান থেকে পাওয়া গেছে, বা যে ধরনের তাদের যে ক্ষোভের বহির্প্রকাশ ছিল জনতার মধ্যে বা জনরোষের মধ্যে, সেই জায়গা থেকে এনআইএ কর্তারা মনে করছেন যে তারা অনুসন্ধানে যেটা মনে করা হচ্ছে যে এর পরিকল্পনা এবং কারণ, অর্থাৎ শুধুমাত্র যে নাম বাদ চলে গিয়েছে, তাদের নাম আর ভোটার তালিকায় উঠবে না, এমনটা নয়। এদেরকে কাজে লাগিয়ে আসল অন্য কোনো উদ্দেশ্য সিদ্ধি করাই ছিল এই চক্রীদের লক্ষ্য, এমনটা কিন্তু এরকমই মনে করছে। অমিত, অনেক ধন্যবাদ। গতকাল বিকেলেই এনআইএ টিম পৌঁছে গেছে মালদায় এবং তারা সরেজমিনে তদন্ত করছেন। বিক্ষোভে যে আটকে পড়েছিলেন বিচারকরা, জুডিশিয়াল অফিসাররা 7 জন, তাদেরকে 8 ঘন্টা প্রায় আটকে রাখা হয়েছিল। সেই বিচারকদের সঙ্গেও যোগাযোগ এনআইএর। সান্নিক রয়েছে। সান্নিক, এই যে বিচারক যারা আটকে পড়েছিলেন তাদের সঙ্গেও এনআইএ আধিকারিকরা আজ কথা বললেন। একেবারেই সামনাসামনি না হলেও তাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে এখানে যে মালদাতে যে টিম এনআইএর এসেছে তাদের তরফে একজন বিচারকের কথাই জানতে পারা যাচ্ছে, যার সঙ্গে কথা তারা ইতিমধ্যেই বলেছেন, এবং বাকিদের সঙ্গেও একে একে কথা বলার কথা রয়েছে এনআইএ টিমের। এখান থেকে সব নয়, কলকাতার যে টিমগুলি রয়েছে সেখান থেকেও অনেককে যোগাযোগ করা হচ্ছে, তেমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর। এনআইএ আধিকারিকরা যারা এসেছেন তারা এসে গতকালই আমরা দেখেছিলাম মোথাবাড়ি থানাতে তারা গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রথম ঘটনার রিপোর্ট কোন সময় থানার কাছে আসে, তারপরে থানার তরফে কি কি অ্যাকশন নেওয়া হয়, কিংবা তারপরে যখন এই ঘটনা যখন আস্তে আস্তে আরও মানে গভীর হচ্ছিল, যখন এই সমস্ত রাত যখন গভীর হচ্ছিল, সেই সময় কেন বিচারকদেরকে বের করতে এতটা সময় লাগলো, কেন এই প্রতিকূলতা তৈরি হলো হঠাৎ করে, সেই সমস্ত বিষয় কিন্তু কালকে তারা বোঝার চেষ্টা করেছেন। এবং পুলিশের তরফে যা যা তথ্য প্রমাণ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে তদন্তের স্বার্থে, সেগুলোও কিন্তু তারা অনেক কিছু তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সঙ্গে নিয়েছেন। বেশ কিছু ভিডিও ফুটেজ থেকে যে এলাকায় বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোর উপরও কিন্তু তারা নজর রেখেছেন। এবং পাশাপাশি অবশ্যই মোথাবাড়িতে অশান্তির তদন্তে এনআইএ ঘটনাস্থল থেকে সরেজমিনের পর এনআইএর আইজিকে তথ্য দেবেন তদন্তকারীরা। সরেজমিনে তদন্ত করে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন এনআইএ আধিকারিকরা, এবং তার বেসিসে রিপোর্ট তৈরি করে এনআইএর আইজিকে রিপোর্ট দেবেন এই তদন্তকারী আধিকারিকরা, এবং পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। সান্নিকের সঙ্গে আবারও কথা বলবো। সান্নিক, সোমবার কি এই এনআইএর আইজিকে এই রিপোর্ট তুলে দেবেন তদন্তকারী আধিকারিকরা? সেক্ষেত্রে হাতে তো খুব বেশি সময়ও নেই। না দেখো, তার আগেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই পাঠানো শুরু হয়েছে। গতকাল যখন ডিআইজির নেতৃত্বে একটি টিম এখানে আসে এবং তারা তদন্ত শুরু করে, অর্থাৎ যে এখনো বলা যায় তারা একটা এনকোয়ারি তারা শুরু করেছেন ফর্মালি, সেই এনকোয়ারি তারা যেভাবে চালাচ্ছেন সেই বিষয়ে তারা কিন্তু যা যা রিপোর্ট তারা তৈরি করছেন সেগুলো ইতিমধ্যেই কলকাতায় তারা পাঠাচ্ছেন। কলকাতায় যে রিপোর্ট পৌঁছচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী আইজি সোনিয়া সিং, এনআইএর আইজি, তিনি সিদ্ধান্ত নেবেন এফআইআর কখন করা হবে। আদৌ এই মুহূর্তে এফআইআর হবে নাকি সুপ্রিম কোর্টে সোমবার দিন এই গোটা রিপোর্ট তারা পেশ করে কেসের যে অগ্রগতি সেটা তারা জানিয়ে তারপরে এফআইআর দায়ের করে ফর্মালি তদন্ত শুরু করবেন, সেই বিষয়টা কিন্তু পুরোপুরি এনআইএর হাতেই থাকছে এবং সেই সিদ্ধান্ত নেবেন এনআইএর আইজি। এবং ঠিক তার আগে এখন এখান থেকে যা যা রিপোর্ট হচ্ছে সেগুলো দিনের শেষে ফর্মালি তারা আইজি এনআইএ তাকে কিন্তু পাঠানো হচ্ছে, তেমনটাই কিন্তু খবর রয়েছে। ধন্যবাদ সান্নিক।
মোথাবাড়ির এই অশান্তিতে ধৃত মূল চক্রীর আরও কীর্তি ফাঁস। নিউ টাউনে ভাড়া নিয়ে গোটা বাড়ি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। বাড়ি দখলের অভিযোগ ধৃত মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। মালিকদের তাড়িয়ে 1.5 কাঠা জমির 3তলা বাড়ি দখল, এমনই অভিযোগ উঠছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এ তো চাঞ্চল্যকর অভিযোগ। দেখুন, নয়া কীর্তি একেবারে প্রকাশ্যে উঠে আসছে মালদা মোথাবাড়ির যে মূল অভিযুক্ত মাস্টারমাইন্ড বলা হচ্ছে তার বিরুদ্ধে। তার কারণ নিউ টাউনের তারুরিয়া অঞ্চলে 2014 সালে তিনি একটি বাড়িতে প্রথম ভাড়া আসেন। যে বাড়ির মালিক ছিল সত্যিয়া জাদেজা, অন্যদিকে বাসন্তী জাদেজা। তাদের দুজনের মৃত্যুর ঘটনা পরবর্তী ক্ষেত্রে বাসন্তী জাদেজার মা পূর্ণিমা বিশ্বাস এবং ভাই সে বাড়িতে থাকতো এবং সেই বাড়িতে তারা ভাড়া দিয়েছেন বলে এমনটা অভিযোগ। তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকেই 2014 সালে জোর করে বের করে দেওয়া হয়। কখনো কোর্টের দ্বারস্থ করা হবে এমন হুমকি, কখনো প্রশাসন, কখনো রাজনৈতিক একাধিক হুমকি দেওয়া হয়েছিল বলে এমনটা অভিযোগ। শেষমেশ 2014 সালের শেষের দিকে সেই বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। সোমনাথ বিশ্বাস তিনি অভিযোগ করছেন যে 2014 সালে তাদেরকে যখন বের করে দেওয়া হয় তারা কোনোভাবে সেই বাড়ি থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে গিয়েছিলেন, অন্যত্র ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছে। এবং তারা অভিযোগ করছে এই যে গোটা ঘটনা, সেই 1.5 কাঠা জমির উপরে 3তলা যে বাড়ি, সেই বাড়ি তারা ভাড়া এসেছিলেন এই মোফাক্কেরুল ইসলাম। তার পরবর্তী ক্ষেত্রে সেই বাড়ি জোর করে তিনি দখল করে নিয়েছিলেন এবং এই যে ঘটনা, গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দোষী শাস্তির দাবি করছে। তার কারণ তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল এই কীর্তি কিন্তু প্রকাশ্যে উঠে আসছে। 2014 সালে যে বাড়িতে তিনি ভাড়া এসেছিলেন সেই বাড়ির মালিককেই কিন্তু জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠছে। শুধু তাই নয়, কখনো প্রাণনাশ, কখনো বা সঙ্গে থাকা অনুপ, এই দম্পতির আত্মীয়রা কি বলছেন একবার শুনি। বাড়িটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। ভাড়া এসেছিল, তারপরেই এটা দখল করে নেয় আমাদের থেকে। প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি, আমাদের থেকে দখল করে নেওয়া হয়। তো দুটো তিনটে দিদি ছিল, তারা অ্যাকচুয়ালি বাইরে কাজ করতো। এবার তাদেরকে নিয়ে মানে এরকম মানে কিডন্যাপ করার মতন এরকম করে বিভিন্ন বিষয় নিয়ে ভয় দেখিয়েছিল ওনারা। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। পুলিশ, আদালত, রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকির অভিযোগ। বাড়ির মালিকদের খুনের হুমকিরও অভিযোগ মোফাক্কেরুলের বিরুদ্ধে। প্রয়াত বাসন্তী জাদেজার মা এবং ভাইকে বাড়ি ছাড়া করার অভিযোগ তার বিরুদ্ধে। 2020 সালে এই বাড়ি ছেড়ে পাশেই ফ্ল্যাট কেনেন মোফাক্কেরুল। ফ্ল্যাট কিনলেও জাদেজাদের পৈতৃক বাড়ি দখলে রাখার অভিযোগ তার বিরুদ্ধে। অনুপ, পাশে একটা ফ্ল্যাট কিনেছিলেন এবং তা সত্ত্বেও এই বাড়ির থেকে দখল ছাড়েনি মোফাক্কেরুল। তবে এই বাড়ি দখল করার পরবর্তী ক্ষেত্রে পাশে একটি ফ্ল্যাট কিনেছিলেন, কিন্তু এই বাড়ি কিন্তু কোনোভাবে তিনি ছাড়েননি, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এই যে 1.5 কাঠা জমির উপরে 3তলা বাড়ি, এই বাড়ি পরবর্তী ক্ষেত্রে প্রমোটিং করার ছক করা হয়েছিল এলাকার মানুষ তাও জানাচ্ছে। তার কারণ এই মোফাক্কেরুল ইসলাম তিনি 2014 সালে যখন এই বাড়িতে ভাড়া এসেছিলেন সেই বাড়ি থেকে জোর করে যারা বাড়ির মালিক ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। প্রাণনাশ, কখনো আদালত, কখনো প্রশাসন, কখনো রাজনৈতিক একাধিক হুমকি দেওয়া হতো। শেষমেশ তারা প্রাণ বাঁচিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এমনটা জানাচ্ছে। কিন্তু দেখা যায় এই বাড়ি থেকে যখন অন্যত্র পাশেই একটি 3তলা বাড়ি যে ফ্ল্যাট, সেখানে যখন তারা চলে যায় তার পরবর্তী 2020 সালের পরে সেই বাড়িতে থাকা শুরু করলেও পুরনো যে বাড়ি জবরদখল করে রেখেছিল সেই বাড়ির মালিকানা বা সেই বাড়ির যে জবরদখল করে রেখেছিল সেই বাড়ি কোনোভাবে ছাড়া হয়নি, এমনটা অভিযোগ করছে। এই যে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে শুধুমাত্র যে অভিযোগ করছে পরিবারটা এমন নয়, এলাকার মানুষ তারাও কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনার জন্য শাস্তির দাবি করছে। তার কারণে মোফাক্কেরুল ইসলাম তার বিভিন্নভাবে রাজনৈতিক, কখনো বা আদালতের দ্বারস্থ, কখনো পুলিশ প্রশাসন একাধিক ভয় দেখানো হতো। এই ভয় দেখেই 2014 সালে তাদের বাড়ি থেকে বের করে জোর করে এই 3তলা বাড়ি 1.5 কাঠা জমির উপরে এই বাড়ি দখল করে রেখেছিল। এবং নতুন করে এই যে ঘটনায় মালদা মোথাবাড়ির যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন মাস্টারমাইন্ড মূল অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার, তার পরবর্তী ক্ষেত্রেই পরিবার সাহস নিয়ে মুখ খুলছে এবং তারা দোষীর শাস্তির কিন্তু দাবি করছে। তার কারণ তাদের বাড়ি এইভাবেই জোর করে দখল করে নেওয়া হয়েছিল। এই মোফাক্কেরুল ইসলাম, তার বিরুদ্ধে সরাসরি পরিবারের পক্ষ থেকেই অভিযোগ আনা হচ্ছে। ধন্যবাদ অনুপ। এলাকাবাসীর অভিযোগ শুনবো। 3-4 মাস হবে এই বাড়িটায় ঢুকেছেন, তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না। 3 নম্বর
1,20,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে। 5 বছর ধরে বাংলাকে টাকা দেয় না, কাঁচা বাড়ির টাকা দেয় না, রাস্তা তৈরির টাকা দেয় না, দেয় না, সর্বশিক্ষা মিশনের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। 2 লক্ষ কোটি টাকার ওপর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা কিন্তু কোনো প্রজেক্ট বন্ধ করিনি। সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়ে গেছেন, ওটা শিক্ষক শিক্ষিকারাও পাবেন। এবার আপনারা আমাদের বলুন, আগামী দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 6 মাসে প্রায় 30 লক্ষ কাঁচা বাড়ির টাকা আমরা দিয়েছি পাকা করার জন্য। আগামী দিন আমাদের সরকার যাদের কাঁচা বাড়ি আছে সব বাড়ি পাকা করে দেবে। তৃণমূল কংগ্রেসের সরকার, এই জন্যই তৃণমূলকে ভোট দেওয়া দরকার। মনে রাখবেন, আগামী দিন আমাদের জল স্বপ্ন প্রকল্পে আমরা যখন ক্ষমতায় আসি, মাত্র 2 লক্ষ জায়গায় পরিবার পেতে নলকূপের জল আমরা 1 কোটি পরিবারকে পৌঁছে দিয়েছি। আগামী দিন আমরা সব পরিবারকে পৌঁছে দেব। 3 নম্বর, আমরা বলি দুয়ারে সরকার হয়েছে। দুয়ারে সরকারে আপনারা এসেছিলেন লাইন দিয়ে, অনেক কাজ হয়েছে। তাতে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আরো অনেক কিছু। আমার পাড়া আমার সমাধান দেখেছেন, বুথে বুথে সরকার আপনাদের কাছে এসছে এবং প্রতি বুথের জন্য আপনাদের সাজেশন অনুযায়ী 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং সেই কাজগুলো শুরু হয়ে গেছে। কিছু কাজ ইলেকশনের জন্য আটকে আছে, কারণ সব অফিসারদের বাংলা থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে মোটা ভাই। বলি, এবার আমরা করব দুয়ারে স্বাস্থ্য। আপনার ব্লকের টাউনে ডাক্তাররা আসবেন, নার্সরা আসবেন, প্যারামেডিক্যাল স্টাফেরা আসবেন, সিস্টাররা আসবেন, এক্সরে মেশিন থাকবে, স্ক্যান থাকবে, পরীক্ষা হবে, ব্লাড টেস্ট থেকে শুরু করে স্বাস্থ্য চিকিৎসা হবে। তাই আগামী দিন আমাদের পরিকল্পনা দুয়ারে স্বাস্থ্য। আমি নিজে 200টা অ্যাম্বুলেন্স এমপিদের টাকা দিয়ে ইতিমধ্যেই আইসিসিউ ভ্যান করে দিয়েছি। অনেক জায়গায় তারা কাজও শুরু করেছে, অনেক ইন্টেরিয়ার গ্রামে। এসআইআর লাইন দিয়েছিলেন সবাই? এসআইআর কারা লাইন দিয়েছেন? হাত তুলুন তো। এরা লাইন দেননি এসআইআর? আধার কার্ড কতজন করেছেন? আধার কার্ড আছে কতজনের? ভোটে এখনো নাম ওঠেনি কাদের? একটাই প্রশ্ন কংগ্রেস দল আর অন্যান্য দলদের কাছে, যারা নির্বাচন আসলেই বসন্তের কোকিল মনে হয়ে বড় বড় কথা বলে ভোট নিয়ে পালিয়ে যায়, তাদের জিজ্ঞেস করুন, যখন এসআইআর ক্যাম্প চলছিল আমাদের বিএলএ 1 ছিল,
আমাদের BLO 2 ছিল, তারা সাহায্য করেছে মানুষকে। তোমরা কোথায় ছিলে বসন্তের কোকিল? কুহু কুহু করে ডাকছিল। এখানকার মালদায় এত কাজ করার পরেও লোকসভার 2টো সিটের মধ্যে একটা কংগ্রেস পেয়েছে, একটা বিজেপি পেয়েছে, তৃণমূল কিন্তু পায়নি। লাভটা কি হলো? তৃণমূল কংগ্রেস থাকলে আপনাদের জন্য লড়তে পারতো। আমরা তাই মালদার কোনো প্রতিনিধি ছিল না বলে আপনাদের ঘরের একজন মহিলাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছিলাম। রাজ্যসভায় টিকিট পাওয়া চারটিখানি কথা নয়, 6 বছর তিনি ছিলেন। 1 মাস আগে রেজিগনেশন করেছেন। তাকে আমরা লোকসভা ভোটেও দাঁড় করিয়েছিলাম। মা তার সন্তানকে যতটুকু দিতে পারেন সবটাই দিয়েছেন, কিন্তু ইলেকশনের আগে তিনি অন্য দলে গেছেন, আমার কোনো আপত্তি নেই। তিনি যে দলেই যান ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভোটটা তাদের দেবেন না। তারা তৃণমূল থেকে সব নিয়েছে আর যুদ্ধের সময় পালিয়ে গেছে। পলাতকদের ক্ষমা করবেন না। লোকসভাতেও বিজেপিকে আর কংগ্রেসকে দিয়েছেন, তাহলে কি বিধানসভাতেও বিজেপি আর কংগ্রেসকে দেবেন? তাহলে আমরা কি খাবো? তাহলে বাংলার মানুষের জন্য লড়াইটা কে করবে? আপনার ভোট নেই, লড়াইটা কে করবে? লক্ষ্মীর ভান্ডার কি করে পাবেন? তাহলে আপনারা কৃষক বন্ধু কি করে পাবেন? তাহলে আপনারা সমব্যথী কি করে পাবেন? তাহলে আপনারা শ্রমিকদের যখন অন্য রাজ্যে মারা হয় তখন তারা কোথায় থাকেন? বডি আমরা নিয়ে আসি, পরিবারগুলোকে আমরা বাঁচাই, পরিবারগুলোকে দেখে ওদের কান্নার জলের সাথে আমাদেরও কান্না বেরোয়।